যুদ্ধাপরাধীদের পরিবারের প্ররোচনায় দেশে ব্যক্তি ও স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। সবাইকে সতর্ক থাকার আহ্বান। গুলশানে জঙ্গি হামলার পর দেশে বিভিন্ন প্রকল্পে নিযুক্ত বিদেশিদের দেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা, স্থাপনাতেও অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন। শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বন্ধে তদারকি ও জবাবদিহিতা বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। উচ্চশিক্ষার অরাজকতা দূর করতে মঞ্জুরি কমিশনকে শক্তিশালী করার দাবি। নিজামী, মুজাহিদ সহ ৭১-এর যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দকৃত প্লট বাতিল করেছে সরকার, জানালেন গণপূর্তমন্ত্রী। এবং শেরপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে গত এক মাসে বিলীন হয়েছে ২ শতাধিক ঘরবাড়ি। শঙ্কায় নদী পারের মানুষ। কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সঞ্জনা চৌধুরী এবং আমি সজল মিত্র রিচার্ড। যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের প্ররোচনায় একসঙ্গে দেশের কয়েকটি জেলায় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার উপর জঙ্গিরা হামলা করতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। নিরীহ মানুষ হত্যা করে জঙ্গিরা ইসলাম ধর্ম ও বাঙালি জাতিকে বিশ্বের সামনে হেয় করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 2015 সালে 3টি মাস যেভাবে বিএনপি, জামাত এবং তাদের সহযোগীরা মিলে সারা দেশে অগ্নি সন্ত্রাস এবং মানুষ পুড়িয়ে হত্যা করার মতন জঘন্য কার্যক্রম করতে পেরেছিল, তারা কিন্তু থেমে থাকবে না। তারা এই জঙ্গি এরা সম্পৃক্ত হয়েই কাজ করবে। কাজে এই ব্যাপারে আরো সচেতন থাকতে হবে। যেরকম একটা শোনা যাচ্ছে যে যেমন যে সমস্ত যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি, তাদের পরিবার পরিজনরা আছে, এরা কিন্তু থেমে নাই, তারাও কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত। কাজে তাদের অর্থ সম্পদের কোনো অভাব নাই। যেমন অপপ্রচার তারা চালাচ্ছে, জঙ্গিদের বা সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা মদত দিচ্ছে এবং এদেরও আর্থিক সহায়তা, প্ররোচনা বা পরিকল্পনা রয়েছে যে হয়তো দেখা যাবে একই সাথে 7-8টি জেলায় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আক্রমণ চালাতে পারে। সেখানে জনপ্রতিনিধি থাকতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থাকতে পারে, এমনকি মন্ত্রী বা অথবা জনপ্রতিনিধি বা সাংবাদিক অথবা বিদেশি নাগরিক, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু তাদের আক্রমণ চালাবার একটা পরিকল্পনা রয়েছে। এই বিষয়গুলি সম্পর্কে আমি দেশবাসীকে আরো সচেতন করতে চাই এবং এক হয়ে কাজ করবার জন্য আমি আহ্বান জানাতে চাই। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বন্ধু প্রতিম দেশগুলোর সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি বলেও দাবি করেন তিনি। মঙ্গোলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসেম সম্মেলনে যোগদান উপলক্ষে বিকেলে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। গুলশানের হামলায় 17 বিদেশি নাগরিক সহ 20 জন জিম্মির মৃত্যুর ঘটনা বাংলাদেশের পাশাপাশি শঙ্কিত করে তুলে বিশ্ব সম্প্রদায়কেও। এরপরই বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেয় বেশ কটি রাষ্ট্র। 2 দিনের সফরে ঢাকা এসে দফায় দফায় বৈঠকে সরকারের শীর্ষ মহলকে নিজেদের আগ্রহের কথা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশ্ব আলো। মাননীয় প্রধানমন্ত্রী, আগামী 15 জুলাই 53 দেশের জোট এশিয়া ইউরোপ মিটিং আসেম সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনের এই সফরে রাশিয়া, জাপান, ভারত, ইটালি সহ 9টি দেশের প্রতিনিধিদের সাথে সাইডলাইন বৈঠক করবেন তিনি। যোগ দেবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাপানের প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত বিশেষ বৈঠকেও। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তিনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেখানে বেশ কয়েকটা দেশকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি এই সভাটা যৌথভাবে সভাপতিত্ব করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা গ্রহণ করেছেন। আন্তর্জাতিকভাবে আমরা অবশ্যই টেকনোলজি এবং ট্রেনিং আমরা দুটোই সুযোগ গ্রহণ করব। প্রশ্ন ছিল, এই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি সংকট হলে বিদেশি মিশনগুলোকে সক্রিয় করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা মনে করি না যে কোনোভাবে বাংলাদেশের ভাবমূর্তি
ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথিবীর সকল মিশনের প্রতিনিধিদেরকে, তাদের কাউন্টারপার্টদেরকে তাদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে সার্বক্ষণিকভাবে বাংলাদেশের এই পহেলা জুলাইয়ের পরবর্তী ঘটনা প্রবাহ সার্বক্ষণিকভাবে ওয়াকিবহাল করার জন্য বলা হয়েছে। এছাড়া আসেম সম্মেলনে এশিয়া ও ইউরোপের উন্নয়ন, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, অভিবাসন সংকট মোকাবেলা, কানেক্টিভিটি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সমূহ আলোচনায় উঠে আসবে বলে জানানো হয়। দেখবেন, চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করা বিদেশি প্রকৌশলী ও পরামর্শকদের দেয়া হচ্ছে কড়া নিরাপত্তা। বিশেষ স্থাপনাগুলোতেও মোতায়েন করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। এই খাতে নিয়োজিত বিদেশিরা এতে আশ্বস্ত হলেও আতঙ্ক কাটেনি তাদের। এরই মধ্যে প্রত্যেক জেলায় নিরাপত্তা নির্দেশনা পাঠানো হয়েছে জানিয়ে নীতি নির্ধারকরা বলছেন, গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য প্রয়োজন বিশেষ নিরাপত্তা বাহিনী। দেবাশিস রায়ের রিপোর্ট। গুলশানের হোটেল আর্টিসান ট্র্যাজেডির পর নিরাপত্তা বিধানের নতুন ছক নিয়ে ভাবনা চলছে দেশের প্রায় প্রত্যেকটি খাতে। আতঙ্ক আছে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বিদেশিদেরও। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ স্থাপনাগুলোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হচ্ছে এসব ক্ষেত্রে কাজ করা প্রায় ১৫০০ বিদেশির। নির্মাণাধীন ও চলমান বিদ্যুৎ প্ল্যান্টের মতো করেই সশস্ত্র প্রহরা বেড়েছে গ্যাস ক্ষেত্রগুলোতেও। এতে আতঙ্ক পুরোপুরি না কাটলেও কিছুটা আশ্বস্ত বিদেশি কর্মীরা। আমাদের আবাসন এবং কর্মস্থলে নিয়মিত প্রহরার কারণে কিছুটা স্বস্তিতে আছি। বাড়তি নিরাপত্তায় আমরা খুব একটা আশঙ্কা বোধ করছি না। বিদ্যুৎ মন্ত্রণালয়ের নীতি প্রণয়নকারী শাখা পাওয়ার সেল বলছে, গুরুত্বপূর্ণ সবকটি স্থাপনায় রয়েছে বাড়তি সতর্কতা। প্রত্যেকটা স্থাপনায় কিন্তু নিজস্ব সিকিউরিটি ফোর্স আছে। এর বাইরে পুলিশের থানাকে ইনফর্ম করা থাকতো, এখন সেই এলাকায় পুলিশ ভিজিল্যান্টে থাকবে, সো দ্যাট যে আরেকটা স্তর সেটা বৃদ্ধি করা হলো আর কি। তবে বৈশ্বিক হুমকির শঙ্কায় ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা দিতে আধুনিক ও বিশেষ বাহিনী গঠন করার কথা ভাবছে সরকার। নিরাপত্তা যতদূর সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি এবং তাদের সাথে আলোচনা চলছে যার তারা স্যাটিসফাইড কিনা এই বিষয়টাও তারা ইনশিওর করছেন। সিসিটিভি ফিট করলেই সিকিউরড হলো না, বিভিন্ন ইনস্টলেশনের বিভিন্ন রকম সিকিউরিটি মেজার আছে। ইনস্টলেশন, ইনফ্রাস্ট্রাকচার, এগুলির জন্য বিশেষ বাহিনী দরকার। এর আগে বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় গেল বছরের অক্টোবরে নিরাপত্তার অজুহাতে সিদ্ধিরগঞ্জের এই প্রকল্পটি থেকেই ফিরে গিয়েছিল ৪১ স্প্যানিশ কর্মী। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বলছে, ২০২১ সালের রূপকল্প বাস্তবায়ন করতে গেলে এসব খাতে যে প্রকল্পগুলি চলছে সেগুলি একদিনের জন্য বন্ধ রাখার কোনো সুযোগ নেই। আর এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রেখেই এসব প্রকল্প নিরাপদে যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। শিক্ষা প্রতিষ্ঠানেই জঙ্গিবাদের মতো অপতৎপরতা রোধে কার্যকর তদারকি ও জবাবদিহিতা বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। শুধু সন্দেহজনক অনুপস্থিতি নয়, সার্বিক কার্যক্রম যথাযথ কর্তৃপক্ষের নজরদারিতে থাকলে শিক্ষার মান আরো উন্নত হবে বলেও অভিমত তাদের। এদিকে উচ্চশিক্ষার অরাজকতা দূর করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরো শক্তিশালী করার দাবি প্রতিষ্ঠানটির। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়টি আলোচনায় উঠে আসে। তাই অনুপস্থিত শিক্ষার্থীদের ব্যাপারে সরকারকে জানানোর নির্দেশ দেয় মন্ত্রণালয়। কোনো শিক্ষার্থী অনুপস্থিত অবিলম্বে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে জানাবেন। বিষয়টিকে ইতিবাচক বলে মন্তব্য করে সংশ্লিষ্টরা বলেন, ভালো ফলাফলের জন্য নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক হলেও আর্থিক, পারিবারিক সহ নানা কারণে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকে। দেশের এইসব ঘটনা ঘটার আগ পর্যন্ত আমরা জিনিসটাকে কখনো আসলে এত গুরুত্ব দিয়ে দেখিনি। যদি আননোটিস ছেলে মেয়ে চলে যায় এবং তারা যদি কোনো কিছু না জানায়, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ রিপোর্ট করা উচিত। তবে এটা ইমপ্লিমেন্ট করার আগে প্রত্যেকটা ইউনিভার্সিটি খুব ভালো করে এটাকে ড্রাইভ দেওয়া উচিত, ইনফর্ম করার জন্য। দেশে বর্তমানে প্রাইভেট পাবলিক মিলিয়ে ১৩৮টি বিশ্ববিদ্যালয়ে ৩২ লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে। এদের উপস্থিতি, অনুপস্থিতি, বহিষ্কার বা ঝরে পড়ার বিষয়গুলো নিজস্ব প্রতিষ্ঠান থেকেই তদারক করা হয়। শিক্ষাবিদরা মনে করেন, প্রতিষ্ঠানের বাইরে সচেতনতার দায়িত্ব ব্যক্তি, পরিবার ও সমাজের। অপতৎপরতা, সন্ত্রাসী তৎপরতা, এগুলোর বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদারকি সেল থাকতেই পারে এবং সেটা
শুধু ছাত্রদের ব্যাপারে না, শিক্ষকদের উপরেও তদারকি হতে পারে, তারপরে প্রশাসনের উপরেও হতে পারে। ইউজিসি বলছে পূর্ণ ক্ষমতা না থাকায় নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করতে পারছে না প্রতিষ্ঠানটি। বর্তমানে যে আইনের কাঠামো বলে চলে সেখানে আমাদের এককভাবে করার খুব বেশি ক্ষমতা নাই, সীমাবদ্ধ। এগুলোকে আরো যোগাযোগ করতে গেলে তাহলে আমাদেরকে আরো সক্ষম করে তুলতে হবে, আইনগত ভিত্তি দিতে হবে। 98টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 62টিতে বিভিন্ন অনিয়ম পেয়েও ব্যবস্থা নেওয়া যায়নি। তাই সন্দেহজনক অনুপস্থিতি সহ অন্যান্য তথ্য সংগ্রহে সরকারকে প্রয়োজনে কঠোর হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হত্যাকাণ্ডের আগে জঙ্গিরা শক্তিবর্ধক কোনো ওষুধ খেয়েছিল কিনা তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক। দুপুরে তিনি সাংবাদিকদের একথা জানান। শক্তিবর্ধক কিছু সেবনের বিষয়ে সন্দেহ হওয়ায় জঙ্গিদের রক্ত ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। ক্রাইম টেরোরিস্ট একটা উইংস আছে পুলিশে, ওনারা কোর্টের মাধ্যমে আমাদের কাছে ভিসেরা সংরক্ষণ করার জন্য আমাদের কাছে আবেদন জানাইছে। সেটা হচ্ছে গিয়ে ওনাদের একটা ধারণা যে 5 জনের অথবা 6 জনের মৃত্যুটা ঘটাইছে, মিসেপটা ঘটাইছে, তাদের শরীরে কোনো শক্তিবর্ধক কোনো কিছু তারা মানে ড্রাগ নিচ্ছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য ওনারা আমাদের কাছে ওই নমুনা সংগ্রহের জন্য আবেদন জানাইছেন আর কি। তো ওই সন্দেহ থেকে আমি নিজেই আগে থেকে আমি আমার ব্লাড এবং ভিসেরা সংরক্ষণ করছি যে তারা অন্য কোনো ড্রাগ নিচ্ছে কিনা এটার আগে। যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দকৃত প্লটগুলো বাতিল করেছে সরকার। সকালে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় রাজুকের অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট গ্রহীতাদের জন্য স্বল্প সুদের ঋণ সুবিধা চালু হয়েছে বলেও জানান ইঞ্জিনিয়ার মোশাররফ। যুদ্ধাপরাধীদের যেটা প্লট দেওয়া হয়েছে এগুলো বাতিল করা হয়েছে এবং কোনো যুদ্ধাপরাধী একটা আমি নাম বলবো না, একজন যুদ্ধাপরাধী সে ডেভেলপারকে দিছে। এখন ডেভেলপার তো কোনো দোষ নেই, তো ডেভেলপারের অংশটা ডেভেলপার নিয়ে নেবে আর বাকি অংশটা আমরা নিয়ে নেব। যাদের নামে আছে সবগুলো আমরা নিয়ে নিচ্ছি, আমরা ক্যান্সেল করা হয়েছে। বাংলা সময় আরো থাকছে। যৌতুকের দাবিতে রাজশাহীতে এক গৃহবধূকে অমানসিক নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্বামী গ্রেফতার। জঙ্গি বিরোধী সামাজিক আন্দোলনে সরকারের সাথে বিএনপিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইলে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী, সে সামাজিক আন্দোলনের শরিক হওয়ার জন্য আমরা সকল সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি থেকে সাংস্কৃতিক এবং সর্ব পর্যায়ের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এবং সেখানে যদি ফখরুল সাহেবরা আসেন সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে তাহলে তো স্বাগত, দেশবাসী খুশি হবে। যৌতুকের দাবিতে রাজশাহীতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূ বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানায় 2 বছর আগে নগরীর ডিঙ্গাডোবা এলাকার সামিউল হকের সাথে রিফা তাসফিয়া সালামের বিয়ে হয়। এরপর 2 দফায় তাসফিয়ার কাছ থেকে 70,000 টাকা নেয় সামিউল। স্বজনদের অভিযোগ, সবশেষ সোমবার দুপুরে আবারও 50,000 টাকা যৌতুক দাবি করে সামিউল, কিন্তু তাতে রাজি না হওয়ায় তাসফিয়াকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন তাসফিয়ার স্বজনরা। এই ঘটনায় গতকাল নগরীর রাজপাড়া থানায় 5 জনকে আসামি করে একটি মামলা করেন তাসফিয়ার মা। আমার এতটুকু ছোট্ট একটা মেয়ে, আমার একটাই মেয়ে, আমি শুধু বিচারটা চাই আপনাদের কাছে। আমার মেয়ের ছোট্ট একটা বাচ্চা 6 মাসের। 2 হাতের 2টো করে বোন ভেঙে গেছে, সেটা আমরা প্লাস্টার করে দিয়েছি এবং তার বাম পায়ের যে একটা বড় হাড় আছে ফিমার, সেটাও ভেঙেছে, সেখানেও আমরা প্লাস্টার করেছি। মামলার মূল আসামি তার স্বামীকে রাজপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব প্রদীপ কুমার পূজারী। দুপুরে রামপালের মৈত্রী সুপার পাওয়ার প্রজেক্ট পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার ইসলাম সহ দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তারা। Bangladesh side and Indian side will work together along with their entities and make sure that the project is completed on time. What I like to the higher per capita consumption of electricity and power, which is essential for any development in the quality of life. So as you've seen on the side, the work has started. It will be expedited in next 2 months, and full-fledged work will start in about 2 to 3 months definitely. অবিলম্বে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো উন্নয়নে করা চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন সুন্দরবন রক্ষা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। যে এখানে যেসব ফ্লাই অ্যাশ তৈরি হবে সেই ফ্লাই অ্যাশটা হলো মারাত্মক ব্যাপার এবং এখান থেকে সমস্ত দূষণগুলো হবে। যদি সরকার প্রপার ব্যাখ্যা দিতে না পারে তাহলে সরকারের উচিত এখান থেকে পিছিয়ে আসা। আর পরিবেশগত কারণে আমরা লাস্ট যে কথাটা এখানে বলেছি যে অন্তত সরকার এটা চিন্তা করতে পারে যে এখান থেকে সরিয়ে আরো দূরে কারখানাটা করতে পারে। অবিলম্বে সম্পাদিত রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিল করতে হবে। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ ও নিরাপদ দূরত্বে স্থানান্তর করতে হবে। সুন্দরবনের পাশে প্রস্তাবিত ওরিয়ন সহ অন্যান্য সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল অবকাঠামো ও কার্যক্রম বন্ধ করতে হবে। সরকারিভাবে এরই মধ্যে 5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। চলতি মাসের মধ্যেই ধান সংগ্রহ 7 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। সকালে রাজধানীতে নিরাপদ খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধ সামাজিক আন্দোলন শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখেন মন্ত্রী। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে চেকের মাধ্যমে এবার কৃষকদের মূল্য পরিশোধ করা হয়েছে। এ সময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতেই নানামুখী ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় পৌর মেয়র, ব্যবসায়ী ও স্থায়ী প্রশাসনের প্রায় 2.5 শতাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সন্তানদের ব্যাপারে সজাগ থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী। খাদ্য মন্ত্রণালয়ে এইবার প্রথম আমরা 7 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করছি। অতীতে বাংলাদেশে কোনো সময় এরকম ধান সংগ্রহ হয় নাই। 930 টাকা করে কৃষকরা মূল্য পাচ্ছেন এবং কৃষকদের অ্যাকাউন্টে চেকের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে, যাতে মধ্যস্বত্বভোগী বা কেউ যাতে এই সুযোগটা গ্রহণ করতে না পারেন, যার জন্য অ্যাকাউন্টে চেকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় ষড়যন্ত্রকারীর আজকে ঈর্ষার পাত্র আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যেহেতু তিনি আজকে পৃথিবীতে অন্যতম একজন বিশ্ববরেণ্য নেত্রী হিসেবে নেতা হিসেবে নিজের স্থান করে নিয়েছেন, যার ফলে বিশ্ব আজকে অনেকেই এই কুচক্রী মহল বা আন্তর্জাতিক একটি ষড়যন্ত্রকারী মহল আমাদেরকে ঈর্ষার চোখে দেখেন, যার ফলে এই বাংলাদেশকে ধ্বংসের জন্য আজকে ষড়যন্ত্র অনেক সময় বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়। আজকেও ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই জঙ্গি কর্মকাণ্ড বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র। দেশে খাদ্য সংকট নেই। ইতিমধ্যেই বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রয়োজন হলে আরও দেয়া হবে বলেও জানান তিনি। সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি বক্তব্য রাখেন। তারপরে যদি লাগে আমরা আপনারা নিশ্চিত থাকেন, খাদ্যের কোনো অভাব নাই, আমাদের প্রস্তুতির কোনো অভাব নাই। আমরা আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো দুর্যোগ আমরা মোকাবিলা করব। এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে এই দেশে কোনো মানুষ কষ্টে থাকবে না, সেইটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের যা করা যায় তাই আমরা করব। বাংলার সময় আরও থাকছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটন স্পটে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ধরন্তী হাওর। প্রতিদিন ভিড় করছেন হাজারো বিনোদন পিপাসু মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় আটক শিক্ষার্থী অনিন্দকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
দুপুরে চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক খালিদ হাসান এ নির্দেশ দেন। এর আগে আটক অনিন্দকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 2রা জুলাই একই বিভাগের শিক্ষার্থী অনিন্দকে আটক করে পুলিশ, পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। চলতি বছরের 23 এপ্রিল নগরীর শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। ঘটনার পরদিন নিহতের ছেলে সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন। কক্সবাজারে বৌদ্ধ মন্দিরে এক পুরোহিতকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত মং সেনকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে বৌদ্ধ মন্দির উমা তারাং ক্যাং এর পুরোহিত উপেন দিতা ব্যক্তিগত কাজের জন্য মন্দির থেকে বের হন। এ সময় মং সেন নামে এক ব্যক্তি তার কাছে টাকা দাবি করেন। উপেন টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় ও হাতে উপর্যুপুরি কুপিয়ে জখম করা হয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় মং সেন। গুরুতর অবস্থায় বর্তমানে তিনি সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে উপেন দিতার উপর হামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই জমিটা ছিল যে একসময় বিরোধ, এই বিরোধে হাইকোর্টের রিট পাওয়ার পরে এখানকার রাখাইন সম্প্রদায় এই জায়গাটা সরকার দখল করে দেওয়ার পরে এই সংক্রান্ত বিরোধ ধরে আজকে সম্ভবত এই ঘটনা। নাম হলো ময়াং। সে এসে ব্যাংকের কাছ থেকে টাকা চাইছে নাকি, তো টাকা দিতে না দিয়ে সে তাকে কুপাইছে। মাথায় 4টা কূপ আছে, তারপর চোখের উপরে একটা কূপ আছে, তারপর দুই হাতে বাড়ির আঘাত আছে, 2 হাত মনে হচ্ছে ভাঙে গেছে। অবস্থা অবশ্যই আশঙ্কাজনক। সরকার উৎখাতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের নামে জামায়াত ও তার মিত্র শক্তি জঙ্গি হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে খুলনা জেলা ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। গত 1 বছরের মধ্যে অনেকগুলো পুরোহিতকে হত্যা করা হয়েছে, খ্রিস্টান ধর্ম যাজককে হত্যা করা হয়েছে, ইমামকে হত্যা করা হয়েছে। হলিয়ার্ডিন হোটেলের ঘটনাটাকেও আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কোনো সম্পর্ক নেই। জামায়াত ইসলামী এবং তার ছাত্র সংগঠন শিবিরের নেতৃত্বে এটা করা হয়েছে, কারণ তারা এই সুযোগটা নিয়ে সরকারকে অস্থিতিশীল উৎখাত করতে চায়, যাতে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে, এই সরকার যদি উৎখাত হয়ে যায় এবং বাংলাদেশকে একটা সন্ত্রাসী তালিকাভুক্ত রাষ্ট্র করতে চায়। দীর্ঘ 9 দিনের সরকারি বন্ধের পাশাপাশি নানা জটিলতার মুখে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে মারাত্মক কন্টেইনার ও জাহাজ জট। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং জেটিতে ধারণ ক্ষমতার দ্বিগুণ কন্টেইনার যেমন রয়েছে, তেমনি বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে পণ্য বোঝাই জাহাজ রয়েছে 85টি। এতে প্রতিটি বিদেশি জাহাজকে বাড়তি 7 থেকে 8 দিন পর্যন্ত বন্দরে অবস্থান করতে হওয়ায় দিনে অন্তত $15,000 ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। বিস্তারিত কমলদের রিপোর্টে। 36,357 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 36,081টি। তবে রবি, সোম এবং মঙ্গলবারে এই সংখ্যা ছিল 37,000-এর বেশি। অথচ ইয়ার্ড এবং জেটিতে কন্টেইনারবাহী লরি সহ অন্যান্য যানবাহন চলাচলের জন্য 30% জায়গা খালি রাখতে হয়। কিন্তু টানা 9 দিনের বন্ধে ডেলিভারি প্রক্রিয়া ধীরগতির কারণে দেখা দিয়েছে কন্টেইনার জট। একটি গেট দিয়ে 700-800 কন্টেইনারের পণ্য মালামাল ডেলিভারি হওয়াটা অত্যন্ত কষ্টকর। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে সিসিটিতে অতিবিলম্বে আরেকটি গেট করার জন্য। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী দেশি বিদেশি 85টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে বহির্নোঙরে 62টি জাহাজের অবস্থান থাকলেও পণ্য খালাস চলছে মাত্র 17টি জাহাজ থেকে। এই অবস্থায় প্রতিনিয়ত জরিমানার মুখে পড়তে হচ্ছে শিপিং ব্যবসায়ীদের। প্রত্যেক দিন আপনার $10,000 থেকে $15,000 আপনার গুনতে হচ্ছে জাহাজ মালিককে। তদুপরি বার্থ হায়ার চার্জ, এটা চার্জ, এবং কন্টেইনারের যে ভাড়া আমাদেরকে এখন দ্বিগুণ 3 গুণ করে দিতে হচ্ছে। এখান থেকে যে এক্সপোর্ট কন্টেইনার যায় সেটার একটা নির্ধারিত শিডিউল থাকে। এখান থেকে যাবে সে সিঙ্গাপুর থেকে মাদার ভেসেল কানেক্ট করে। এই যে কানেকশনগুলো কিন্তু মিস হচ্ছে। আলটিমেটলি বায়ার অর্থাৎ বিদেশে যে রপ্তানি হচ্ছে সেই রপ্তানি আমদানিকারক সেখানকার আমদানিকারক সঠিক সময়ে পণ্য পাচ্ছে না। বন্দর কর্মকর্তাদের দাবি, ঈদের 9 দিন সরকারি বন্ধ যেমন ছিল, তেমনি ঈদের পর কাস্টমসের সফটওয়্যার আপগ্রেড করতে গিয়ে 2 দিন বন্ধ রাখতে হয়েছে কন্টেইনার ডেলিভারি। চট্টগ্রাম বন্দর যদিও 1 দিন অথবা 1.5 দিন বন্ধ ছিল, কিন্তু অন্যান্য স্টেক হোল্ডারের অনুপস্থিতির কারণে এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এটার আপগ্রেডেশনের জন্য 2 দিন কিন্তু
কিন্তু কাস্টমসের সফটওয়্যারও বন্ধ ছিল, যার ফলে ঈদের ছুটির পরপরই যে ডেলিভারি হওয়ার কথা সেই ডেলিভারিও প্রদান করা যায়নি। এদিকে বন্দর কর্তৃপক্ষ প্রতিদিন গড়ে 2 থেকে 2,500 কন্টেনারের ডেলিভারি দিলেও বিভিন্ন জাহাজ থেকে তার থেকেও বেশি কন্টেনার গ্রহণ করে ইয়ার্ডে রাখতে বাধ্য হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শেরপুরে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। গত 1 মাসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 2 শতাধিক ঘরবাড়ি। এই অবস্থায় ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেরপুর প্রতিনিধি শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর কম বেশি ভাঙনের কবলে পড়ছে ব্রহ্মপুত্র নদীর তীরঘেঁষা শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের ব্যাপারীপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রাম। সম্প্রতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙনের তীব্রতা। অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে ইতোমধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছে 2 শতাধিক পরিবার। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে ভাঙনের কবলে পড়ে কয়েক হাজার পরিবার নিঃস্ব হবে বলে আশঙ্কা স্থানীয়দের। আমরা এখন অসহায়তে খোলা মাঠের নিচে আমরা আছি। ঘর দেওয়ার জায়গা জমিন জঙ্গল উলট পলট করে নিতেছে, আঙ্গুর দেবার মতন কোনো সাহায্য দেখতেছি না। দীর্ঘ কয়েক বছর ভাঙনের কারণে আমাদের গ্রামটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। সরকার যদি আমাদের এই গ্রাম রক্ষার জন্য যদি কোনো উদ্যোগ না নেয় তাহলে আমাদের গ্রাম আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন নদীর ভাঙন ঠেকাতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আর ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যেই ড্রেজিং কাজ বাস্তবায়নের জন্য প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে একটা প্রকল্প হাতে নিয়েছি এবং প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। ভাঙন রোধ করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি আমরা নিচ্ছি এবং ক্ষতিগ্রস্ত মানুষকে যেটুকু পুনর্বাসন করা দরকার সেটুকু আমরা পদক্ষেপ ইতিমধ্যে নিচ্ছি। সরকারি হিসেবে চরপক্ষিমারি ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় 48,000। সময় সংবাদ, শেরপুর। যাত্রীদের নিরাপত্তায় পদ্মা পারাপারে প্রত্যেক স্পিড বোটে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে এ ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নৌরুটের যাত্রীরা। বিআইডব্লিউটিএ জানায়, মাওয়া কাওড়াকান্দি নৌরুটে যাতায়াত করে শরীয়তপুর সহ দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। দ্রুত সময়ের মধ্যে পদ্মা পারাপারে তারা অনেকে স্পিড বোটে ওঠেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিতে হয়। এই অবস্থায় স্পিডবোটের প্রত্যেক যাত্রীর নিরাপত্তায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছে বোট মালিকরা। সরকারকে খুব ধন্যবাদ যে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করছে। এই নিরাপত্তাটা যেন সব সময় থাকে। সবাইকে বলছি লাইফ জ্যাকেট পরার জন্য, যার যার নিরাপত্তার জন্য। যে যাবে না লাইফ জ্যাকেট পরবে না তাকে আমরা নামাই দেবো। আমাদের ড্রাইভারেরও নিরাপত্তা আছে জানেন এবং প্রত্যেকটা যাত্রীরও নিরাপত্তা আছে জানেন। জেলা প্রশাসনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধিরা এই অনুরোধটা রেখেছিলাম, যার ফলশ্রুতি আজকে আমরা এই লাইফ জ্যাকেট পরিহিতভাবে আমরা এই পদ্মা পারাপার করতে পারছি। টাঙ্গাইলে 10ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে প্রধান আসামি করে 5 জনের বিরুদ্ধে ঘটনার দিনই সখীপুর থানায় মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার মেয়েটির মা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কিশোরী জানায়, ঈদের দিন দুপুরবেলা সখীপুরে তার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায় সে। ফেরার পথে প্রতিবেশী দীপ্তি তাকে বাসায় ডেকে নিয়ে যায়। এ সময় দীপ্তি তাকে একটি ঘরে বসিয়ে রেখে দরজা আটকিয়ে চলে যায়। কিছুক্ষণ পরই দীপ্তির দেবর রামিম ঘরে ঢুকে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করে কিশোরী। বসার পরে ওই দীপ্তি ছেলেটার যে ভাবি, ওর ভাবি বাইরে যায় দরজাটা আটকাই দিচ্ছে। তার পাশের রুমে তাদের দেবর বসা, তার নাম রমিম। ও আসছে আমার কাছে, যে আমার জীবনে ধ্বংস করছে, আমি অবশ্যই তার বিষয়ে। চিকিৎসক জানান, কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এক্সামিনেশনে আমি যেটা পেয়েছি, ওর অবস্থা খুবই খারাপ ছিল। প্রেশার একদম কম, 70-50 এরকম প্রেশার ছিল। আর হচ্ছে যে বডির পার্টসে তেমন কিছু পাওয়া যায় না, তবে জেনিটালিয়ার এক্সামিনেশনে একদম অনেক পিভি ব্লিডিং ছিল। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মেয়েটির স্বজনরা। ওর এই অবস্থাটা দেখে আমি আর কান্না ধরে রাখতে পারি নাই। ওই মহিলারা কিনা আরেকটা মহিলার ক্ষতি করলাম, সেই মহিলার বিচার চাই, আর যে ক্ষতি করছে আমি তার ফাঁসির হুকুম চাই। এ ঘটনায় মামলা হওয়ার পর দীপ্তি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। কৌশলে এক মহিলা তাকে আটকে এবং তার দেবর তাকে রেপ করে
এই ব্যাপারে একটা মামলা হয়েছে। মামলা হওয়ার ফলে আমরা একজন আসামিকে অ্যারেস্ট করেছি। ধর্ষিতা কিশোরী বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সদর উপজেলার গোপালনগর গ্রাম থেকে জাল জব্দ করা হয়। পুলিশ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম চৌধুরীর নেতৃত্বে MNS ফিশিং নেট নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে 1,20,00,000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই সঙ্গে কারখানা মালিককে 20,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল ধলেশ্বরী নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়। সাতক্ষীরায় গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলভার, 2টি বোমা উদ্ধার করে পুলিশ। গতরাতে কলারোয়া উপজেলার জালালাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অস্ত্র বেচা কেনার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বোমা ছোড়ে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের আটক করে গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের দাবি, আটক রমজান ও মফিজুল অস্ত্র ব্যবসায়ী। এই ঘটনায় কলারোয়া থানায় আলাদা 2টি মামলা করেছে পুলিশ। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ স্লোগান নিয়ে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও র্যালি করেছে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন। সকালে শেরপুরের নিউ মার্কেট চত্বরে মানববন্ধন করে স্থানীয় সংবাদকর্মীরা। এতে ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে একই স্লোগান নিয়ে পঞ্চগড়ে প্রতিবাদ মিছিল বের করে ইসলামিক ফাউন্ডেশন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক কর্মশালার আয়োজন করা হয়। মুন্সিগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ ও দিনাজপুরের কাহারোল ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে মুন্সিগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজকে জাতীয়করণের দাবিতে মাওয়া লৌহজং সড়ক অবরোধ করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা কলেজটিকে সরকারিকরণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুরের কাহারোল ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। মৌলভীবাজারের কুলাউড়ায় ছকাপন রেল স্টেশনকে আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে ছকাপন রেল স্টেশনের সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা ছকাপন রেল স্টেশনে ডেমু ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। আবারও স্বপ্ন ভাঙল সিলেটবাসীর। ঘোষণা দিয়েও এবার সিলেটে মাঠে গড়াচ্ছে না ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল। কারণটা সেই পুরনো, চলছে নির্মাণ কাজ। পিচ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার দিক দিয়ে মাঠ খেলার উপযোগী হলেও নতুন করে গ্যালারি সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় জানুয়ারির আগে এখানে কোনো খেলা আয়োজন সম্ভব হচ্ছে না। এতে এবারও মাঠে গিয়ে বিপিএল দেখা থেকে বঞ্চিত হতে হচ্ছে সিলেটবাসীকে। নওশাদ আহমেদ চৌধুরীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। হাজারো মানুষের স্বপ্নের মাঠ সিলেট ক্রিকেট স্টেডিয়াম। যুব বিশ্বকাপের আগেই মাঠের ড্রেনেজ ব্যবস্থা ও 7টি পিচ নির্মিত হওয়ায় এবার এখানে বিপিএল এর ম্যাচ হবে এমন আশায় বুক বেঁধেছিল সিলেটবাসী। শুরুতে বিসিবির পক্ষ থেকেও ঘোষণা করা হয় অন্যান্য স্টেডিয়ামের পাশাপাশি এবার সিলেটেও বিপিএল আয়োজন করা হবে। কদিন আগে গ্যালারি সম্প্রসারণের কাজ শুরু হয়, নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত মাঠে বড় ধরনের কোনো খেলা আয়োজন করা সম্ভব নয় বলে জানায় বিসিবি। যারা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার তারা কাজ শুরু করতে কিছুটা বিলম্ব করেন। বর্ধিত আসন যেটা করা হচ্ছে এবং গ্যালারি এক্সটেনশন করা হচ্ছে, সেই কাজটি শেষ হবে না। সেই কারণেই আসলে সিলেটবাসী এবারও বিপিএল থেকে বঞ্চিত হবে। উন্নয়ন কাজের জন্য খেলা বন্ধের বিষয়টি মানতে পারছেন না সিলেটের ক্রিকেট প্রেমী দর্শকরা। আমরা খুব খেলা দেখার আগ্রহী এখানে, কারণ আমরা তো সিলেটে অত বেশি খেলা হয় না। আমরা চাই ক্রিকেট খেলা হোক, আমরা সবাই ক্রিকেট প্রেমী এবং আনন্দ উপভোগ করি। আমাদের সিলেটে হবে, এটা তো আমাদের সিলেটের গর্ব। সিলেটে যে কাজ হচ্ছে এজন্য খেলা বন্ধ হবে, এটা আমরা মানি পারি না।
তবে আগামী বছর থেকে সব ধরনের খেলা এই মাঠে চলবে বলে আশ্বস্ত করলেন বিসিবি পরিচালক নাদেল। আমি মনে করি ভবিষ্যতে যে কোনো ধরনের ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই ক্রিকেট টুর্নামেন্ট অবশ্যই বিসিবির বিবেচনায় থাকবে। অবকাঠামো সুযোগ সুবিধা ছাড়াও চা বাগান বেষ্টিত এই স্টেডিয়ামটি ইতোমধ্যে নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। একসময় সিলেটবাসীর দাবি ছিল এখানে যেন একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়। সেই দাবি বাস্তবায়ন হয়েছে অনেক আগেই। এখন মাঠ আছে কিন্তু খেলা নেই। প্রাকৃতিক নৈসর্গ ঘেরা এই স্টেডিয়ামটি সিলেটের সৌন্দর্য বর্ধক হিসেবে পড়ে থাকবে নাকি মাঝে মধ্যে খেলা হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটন স্পট পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ধরন্তী হাওর। প্রতিদিন বিকেলে নৈসর্গিক এ সৌন্দর্য দেখার জন্য হাওরের ওপর দিয়ে বয়ে চলা সরাইল নার্সিনগর সড়কের দুই পাশে ভিড় করছেন হাজারো বিনোদন পিপাসু মানুষ। উজ্জ্বল চক্রবর্তী তথ্য, জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে সরাইল উপজেলার ধরন্তীর হাওর। এই হাওরে সমুদ্রের বেলাভূমি না থাকলেও সরাইল নাসিরনগর সড়কের দুই প্রান্তে নেমে পর্যটকরা সেই বেলাভূমির স্বাদ গ্রহণ করছেন। অনেকের মাঝে এখনো ঈদের আনন্দের রেশ কাটেনি। তাই শাপলা বিলের দিগন্ত জোড়া থই থই পানি আর মেঘল লুকোচুরি খেলায় বর্ষার বিকেলটা যেন আরো মোহময় হয়ে ওঠে ভ্রমণ প্রিয় মানুষগুলোর মনে। ওদিকে পানি ওদিকে পানি, মাঝখানে রাস্তা দেখতে অনেক সুন্দর লাগে। এখানে একটি হাওরের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে, এখানে সুন্দর বাতাস পাওয়া যায়। আমরা যেটা মনে করি দ্বিতীয় মিনি কক্সবাজার। এখানে অনেক লোক সমাগম হয়, অত্যন্ত ভালো একটা জায়গা। দর্শনীয় স্থানটিকে ঘিরে হাউস নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা। আমরা আসার পর সবাই শুধু হাঁটতেছি, বসার তো জায়গার দরকার হয়। আর একটু পরিবেশ যদি ভালো করা যায়, একটু নিরাপত্তা দেওয়া যায়, বসার প্লেস করা যায়, তাহলে অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। এই জায়গার মধ্যে যদি আরো উন্নত মান হইতো, আরো অনেক ভালো লাগতো, আরো পর্যটক আসতো। স্থানীয় সংসদ সদস্য জানান, ধরন্তীর হাওরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য তিনি সংসদে একাধিকবার দাবি জানিয়েছেন। এই কালীকচ্ছকে ঘিরে একটা পর্যটন কেন্দ্র ধর্মতীর্থে করার জন্য আমি বারবার দাবি জানিয়ে আসছি। পর্যটন মন্ত্রীর সাথে আমার কিছু কথা হয়েছে। এবার আমি ভাবছি যে একটা ডিউ লেটার নিয়ে আমি যাব। দিগন্ত জোড়া এই হাওরের পশ্চিম প্রান্তে মেঘনা আর পূর্ব প্রান্তে তিতাস নদ সহ অসংখ্য ছোট খালবিল জলাশয় রয়েছে। প্রতি বছর বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত ৬ মাস থই থই পানি থাকে এই হাওরে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ঈদের ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখর মৌলভীবাজারের পর্যটন এলাকাগুলো। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্পটগুলোতে ভিড় করেন দর্শনার্থীরা। জেলার লাউয়াছড়া, সীতেশবাবু চিড়িয়াখানা, মাধবকুণ্ডু ও হামহাম জলপ্রপাত সহ আশেপাশের এলাকায় রয়েছে শতাধিক পর্যটন কেন্দ্র। ঈদের ছুটিকে কেন্দ্র করে এসব পর্যটন স্পটে ভ্রমণপ্রিয় মানুষের ভিড় বেড়েছে। পাহাড়ি বন বনানী ও ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তারা। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি প্রস্তুতি। এ কারণে উৎসব মুখর পরিবেশে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে খুশি দর্শনার্থীরা। এখানে এসে অনেকগুলা পশু পাখি দেখছি, তো অনেক ভালো লাগছে। এখানে মেসোবাগ, ময়না পাখি বা অনেক নতুন পাখিগুলা দেখলাম। টাইগার, তারপর ছোট ক্যাট, মাংকি এগুলা দেখছি, মোটামুটি ভালোই। চতুর্দিকে নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছে। লাউয়াছড়া উদ্যান দেখছি, আর এখানে একটা গ্র্যান্ড সুলতান পার্ক আছে, সেটাও দেখছি, খুব ভালো লাগছে। মাধবপুর লেক, এরকম অনেক জায়গায় গেছি, আমার খুবই ভালো লাগছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা অত্যন্ত সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধাপরাধীদের পরিবারের প্ররোচনায় দেশে ব্যক্তি ও স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। সবাইকে সতর্ক থাকার আহ্বান। গুলশানে জঙ্গি হামলার পর দেশে বিভিন্ন প্রকল্পে নিযুক্ত বিদেশিদের দেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা। স্থাপনাতে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন। শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বন্ধে তদারকি ও জবাবদিহিতা বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের।
উচ্চশিক্ষার অরাজকতা দূর করতে মঞ্জুরি কমিশনকে শক্তিশালী করার দাবি। নিজামী মুজাহিদ সহ ৭১-এর যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দকৃত প্লট বাতিল করেছে সরকার, জানালেন গণপূর্তমন্ত্রী। এবং শেরপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে গত ১ মাসে বিলীন হয়েছে ২ শতাধিক ঘরবাড়ি। শঙ্কায় নদী পারের মানুষ, কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।